আসসালামু আলাইকুম। আজ ২৭ ডিসেম্বর ২০২৪ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে গিয়ে ষড়যন্ত্র করছে চিন্ময়ের আইনজীবী। নির্বাচন নিয়ে শহীদ পরিবারের সঙ্গে দ্বন্দ্ব বিএনপি। সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে ডক্টর মাসুদের ক্ষোভ। এবার বিস্তারিত। জাতীয় পতাকাকে অবমাননার দায়ে গত মাসে আটক হন হিন্দু ধর্ম পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাস। বর্তমানে তিনি কারাগারে বন্দী আছেন। আগামী ২ জানুয়ারি তার জামিন শুনানি হবে। এতে তার পক্ষে আইনি লড়াই করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। তবে বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আছেন। সেখানেই ইসকনের মন্দিরে বৃহস্পতিবার বৈঠক করেছেন তিনি। মন্দিরটিতে তাকে নিয়ে যান ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধা রমন দাস। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এই আইনজীবী জানান, তিনি চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। যদি শারীরিক অবস্থার উন্নতি হয় তাহলে আগামী ২ জানুয়ারি চিন্ময়ের জামিন শুনানির জন্য আদালতে যাবেন। এই আইনজীবী দাবি করেন, চিন্ময়ের পাশে দাঁড়ানোয় তিনি হুমকি ধমকির মুখে পড়েছেন। শুনানিতে অংশ নেওয়ার আগে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রবীন্দ্র ঘোষ। ইসকনের বাংলাদেশ শাখা জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তবে কলকাতা শাখা তার হয়ে ব্যাপক দৌড়ঝাঁপ করছে। এসবের মাঝেই কলকাতার ইসকন নেতার আমন্ত্রণে তিনি ইসকন মন্দিরে গেছেন। এর আগে গত ১৭ ডিসেম্বর স্থানীয় বিজেপি নেতা অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করেন চিন্ময় কুমার দাসের আইনজীবী। বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচি এবং কার্তিক মহারাজ নামে বিজেপি ঘনিষ্ঠ এক সন্ন্যাসীও সেখানে উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতরা শুধু একটি নির্বাচনের জন্য রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন গণ অভ্যুত্থানে ফার্মগেটে নিহত শাহরিয়ার হাসান আলভির বাবা আবুল হাসান। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন স্লোগান নিয়ে ২ দিন ব্যাপী জাতীয় সংলাপে তিনি এই কথা বলেন। সংলাপে অংশ নেওয়া জুলাই গণ অভ্যুত্থানের নিহতদের স্বজন ও আহতরা বলেন, সংস্কার ও নির্বাচনকে পরস্পরের বিপরীতে দাঁড় করানো হচ্ছে এবং এর জন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন। একই সঙ্গে তারা দাবি করেন, গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করতে হবে। এ সময় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে মঞ্চে নিহতদের স্বজন ও আহতদের আমন্ত্রণ জানানো হয় এবং তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, গণফোরামের কো চেয়ারম্যান সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আবু বকর বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ৪ মাসের মধ্যেই সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এজন্য তিনি রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন। এটাকে জাতির জন্য ব্যর্থতা এবং জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য অপমানজনক বলে মন্তব্য করেন আবু বকর। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় আদৌ বিচার হবে কিনা প্রশ্ন তোলেন নিহত ইমাম হোসেনের ভাই রবিউল ইসলাম। তিনি বলেন, একটি হত্যাকাণ্ডে ১ জন করে পুলিশ জড়িত থাকলে ১,০০০ পুলিশ গ্রেপ্তার হতো, ২ জন করে জড়িত থাকলে ২,০০০ পুলিশ গ্রেপ্তার হতো, কিন্তু গ্রেপ্তার হয়েছে ২৩ জন পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছাত্রলীগের কতজন গ্রেপ্তার হয়েছে? তাহলে আমরা বিশ্বাস করব কিভাবে বিচার হবে? আপনারা সংস্কারের কথা বলেন, কিন্তু বিচারের কথা জোর দিয়ে বলেন না। এ সময় তিনি অভিযোগ করেন, যাত্রাবাড়িতে গণহত্যায় ডিএমপি কমিশনারের ভাগ্নে এডিসি জড়িত, তাকে গ্রেপ্তারের কথা বলেও করা হয়নি। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আক্রমণের বিষয়ে একটা জাতীয় ঐক্য দেখা গেছে। এখন বাংলাদেশের শাসন ব্যবস্থা কি হবে সেই ঐক্য দরকার। গত ১৫-১৬ বছরে ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত ছিল। রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও জনগণকে ঐক্যের মাধ্যমে সংস্কারের পথে নিয়ে যাবে। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে, কারণ আপনি যত ভালো সংবিধান তৈরি করেন না কেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে সেই সংবিধান আবারও ভাঙা হবে। প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে জোর দিতে হবে।
বিএনপি শুরু থেকেই সংস্কারের পক্ষে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্ভাগ্যজনক কেউ কেউ বলছে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটি সঠিক না। আমরা বারবার বলছি, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেসব প্রয়োজনীয় সংস্কার সেটি চাই। শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক 2 দিনব্যাপী জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন একটি প্রধান ফটক। আমরা সব সময় গণতান্ত্রিক সংস্কারের পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, ভবিষ্যতেও করব। একই সঙ্গে আমরা মনে করি জনগণকে বাদ দিয়ে কোনো কিছু চাপিয়ে করা যাবে না। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে শেখ হাসিনা ও তথাকথিত গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের রমনা আয়োজিত কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। ডক্টর মাসুদ বলেন, আমাদের সচিবালয়ে যারা আগুন দিচ্ছেন তারা প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে বাঁচানো এবং দুর্নীতিপরায়ণ সাবেক এমপি মন্ত্রীদের বাঁচানোর চেষ্টা করেছেন। তাদের নেতা থেকে শুরু করে ওয়ার্ড নেতা পর্যন্ত যে যা দুর্নীতি করেছেন তার তথ্য সচিবালয়ে সংরক্ষিত ছিল। এগুলো পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনা সহ তার দোসরদের রক্ষা করতে চেয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেই দোসররা এ কাজে সম্পৃক্ত হয়েছেন তারা সমস্ত কাগজ পুড়িয়ে ফেললেও 18 কোটি মানুষের চোখ অন্ধ করতে পারবেন না। তাদের সাক্ষীর বিনিময়ে বিচার হবে, ফাঁসির কাষ্ঠে তাদের ঝোলাতে বাধ্য করা হবে। সচিবালয়ে আগুন লাগার পেছনে শেখ হাসিনা ও তথাকথিত গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। সম্প্রতি বেসরকারি টেলিভিশন সময় টিভির কয়েক সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। এই ঘটনায় অনেকে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই স্ট্যাটাস দেন। শফিকুল আলম বলেন, সম্প্রতি সময় টিভিতে যা ঘটেছে তার জন্য অনেকে সরকারকে দোষারোপ করার চেষ্টা করছেন। সিটি গ্রুপের নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠান থেকে 5 সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় কোম্পানির পরিবর্তে সরকারকে এর দায় নিতে হবে বলে অভিযোগ করা হচ্ছে, যা কোনোভাবে যথার্থ নয়। তিনি বলেন, প্রথমত আমরা বারবার বলছি, আমরা কোনো সংবাদ মাধ্যমে হস্তক্ষেপ করিনি। যদি কোনো জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা কোনো সংবাদপত্রে নিয়োগ অথবা ছাঁটাইয়ে প্রভাবিত করেন বা চাপ প্রয়োগ করেন তাহলে তা আমাদের জানান, আমরা অবিলম্বে পদক্ষেপ নেব। আমরা ইতোমধ্যে এরকম অন্তত 2টি ঘটনায় ব্যবস্থা নিয়েছি, যার একটি আমাদের সময় পত্রিকা, অন্যটি বৈশাখী টিভি। প্রেস সচিব বলেন, বৈষম্য বিরোধী ছাত্ররা যা করছে তার জন্য আমরা দায়ী নই। আমরা ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছি, কিন্তু তার মানে এমন নয় যে আমরা তাদের আদেশে পরিচালিত হচ্ছি। যদি তাই হতো তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সময় টিভিতে প্রতিবাদ করতে হতো না। তারা আমাদের কাছে তাদের তালিকা পাঠাতো এবং আমরা সিটি গ্রুপকে বাস্তবায়নের জন্য বলতাম। আমরা শুনেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংবাদপত্র এবং টিভি চ্যানেলে তাদের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিক নিয়োগের জন্য চাপ প্রয়োগের চেষ্টা করছে। কেউ কেউ বিষয়টি মেনেও নিয়েছে। তিনি বলেন, এক্ষেত্রে মিডিয়ার মালিক কোম্পানির বড় দায়িত্ব রয়েছে। সিটি গ্রুপই তাদের সাংবাদিকদের বরখাস্ত করার জন্য একমাত্র দায়ী। এমনকি পশ্চিমা সমাজেও লবিং গ্রুপিং বা অ্যাডভোকেসি গ্রুপ থেকে সাংবাদিকদের পদত্যাগের জন্য চাপের নজির রয়েছে। বিরোধী মন্তব্যের কারণে বেশ কয়েকজন সাংবাদিককে পদত্যাগে বাধ্য করা হয়েছে। শফিকুল আলম বলেন, বিবিসি চলতি সপ্তাহে সময় টিভির সাংবাদিক চাকরিচ্যুতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তারাও চলতি বছরের ফেব্রুয়ারিতে 3 সাংবাদিককে চাকরিচ্যুত করেছে। অধিকার বা অ্যাডভোকেসি গ্রুপ অথবা সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেই এসব অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, প্রায় সব ক্ষেত্রেই মালিকানার কোম্পানিগুলো এই চাপ থেকে নিজেদের দায় এড়িয়ে যায়। তবে সিটি গ্রুপ এবং সময় টিভির শীর্ষ কর্মকর্তারা ভিকটিমদের নিয়ে খেলায় মেতেছে। তারা সাংবাদিকদের বরখাস্ত না করে সংবাদ সম্মেলন করে ছাত্রদের আকাঙ্ক্ষা অনুসারে বরখাস্ত করবে না বলে জানাতে পারত। তারা তাদের ভিত্তি ধরে রাখতে পারত, যেমনটা অন্যান্য সংবাদ মাধ্যম করেছে। প্রেস সচিব বলেন, যারা এই ঘটনায় সরকারের দিকে আঙুল তুলছেন তাদের উচিত প্রথমে সিটি গ্রুপের সমালোচনা করা। সাংবাদিক চাকরিচ্যুতির ঘটনায় প্রথম ও প্রধান দায়ভার সংবাদ মাধ্যমটিরই। দুঃখের বিষয় হলো, শেখ হাসিনার স্বৈরাচারী আমলে সময় টিভি যে ধরনের অপসাংবাদিকতা করেছে আমরা তার খুব কমই সমালোচনা করতে শুনেছি। বরং তারা হাসিনার সময়ে যা ঘটেছে তার সঙ্গে এখনকার ঘটনার মিথ্যা তুলনা দিচ্ছে।
বিভিন্ন জায়গায় গণপ্রতিরোধের মুখে পড়ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে এসে গ্রেপ্তার হয়েছেন বগুড়ার শাহজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লেমন। 26 ডিসেম্বর বিকেল 5:30টার দিকে শাহজাহানপুর উপজেলার বি ব্লক এলাকায় খালার বাড়িতে বিয়ে খেতে এসে জনতার হাতে আটক হন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লিমন। পরে তাকে শাহজাহানপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। গাউস শাহজাহানপুর উপজেলা রহিমাবাদ এলাকার শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে চুরি, অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও শাহজাহানপুর থানা পুলিশের ওপর হামলা সহ একাধিক মামলা রয়েছে। গত 5 আগস্টের পর থেকে পলাতক থাকলেও খালাতো বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে আসেন লিমন। পরে বিষয়টি টের পেয়ে দীর্ঘদিন লিমনের হাতে নির্যাতিত জনগণ তার বাড়ি ঘিরে ফেলে। এ অবস্থায় থানা পুলিশে সংবাদ দেন ওই এলাকার ইউপি সদস্য তাজুল ইসলাম। পরে পুলিশ পৌঁছানোর পর বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়। শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আইয়ুব হোসেন জানান, গাউস দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে মাদকের কারবার, জোরপূর্বক ইট বালু সিমেন্টের ব্যবসা চালিয়ে আসছিল। শাহজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, বিকেলে বি ব্লক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে এ পর্যন্ত 5টি মামলা রয়েছে, এর মধ্যে একটি রাজনৈতিক মামলা। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। চোখের সামনে দুর্নীতি, অন্যায়, অসঙ্গতি ঘটছে, কিন্তু আপনি বলতে পারছেন না, কারণ কোথায় বলবেন, কোথায় বলে আবার বিপত্তিতে পড়বেন, বা কে যথোপযুক্ত কর্তৃপক্ষ তাও আপনার জানা নেই। তাহলে আপনি কি করবেন? একটি নাম্বার মনে রাখুন, সেটি হচ্ছে 106। এই নাম্বারে ফোন করে যে কোনো দুর্নীতি, অন্যায়, অসঙ্গতির তথ্য আপনি দিতে পারেন। যদি তথ্যদাতা হিসেবে আপনার নাম গোপন রাখতে হয়, সেটিও আপনি উল্লেখ করবেন, তাহলে আপনার নামও গোপন রাখা হবে। দুদক কর্তৃক পরিচালিত হয় এই সেবাটি। 106-এ যে কোনো সময় ফোন করে আপনি তথ্য জানাতে পারেন। তবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এই সেবা পরিচালিত হয়। এই সময়ের মধ্যেই আপনাকে ফোন করতে হবে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে এবার নিজ দেশে সরকার পতনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি নিজ দল পাকিস্তান তেহরিকে ইনসাফ তথা পিটিআই নেতাকর্মীদের ওপর অন্যায়, নির্যাতন ও দমন পীড়নের প্রতিবাদে প্রবাসী পাকিস্তানিদের প্রতি রেমিটেন্স পাঠানো বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ইমরান খান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে পিটিআইয়ের আলোচনা কমিটির মুখপাত্র সাহেবজাদা হামিদ রাজা সাংবাদিকদের কাছে ইমরান খানের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, ইমরান খান তার দলের ওপর দমনপীড়নের পরও নিজের অবস্থানে অটল রয়েছেন। সাংবাদিকদের কাছে পিটিআই মুখপাত্র বলেন, ইমরান খানের মুক্তি আইনি ও বিচার ব্যবস্থার মাধ্যমেই হবে। মুক্তির জন্য কোনো প্রকার চুক্তি বা আপোষ করা হবে না। পিটিআই মুখপাত্র জানান, আগামী বছরের 31 জানুয়ারির আগে সরকারের সঙ্গে পিটিআইয়ের আলোচনা শেষ করা হবে। এই আলোচনার সময় ঘোষণা করবেন পিটিআইয়ের চেয়ারম্যান ওমর আইয়ুব। হামিদ রাজা জানান, ইমরান খান তার উপর হওয়া অত্যাচার ক্ষমা করে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। রেজা পিটিআইয়ের আলোচনা কমিটির 2টি প্রাথমিক দাবি তুলে ধরেন, যাতে 9 মে ও 26 নভেম্বরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করার দাবি করা হয়। সাংবাদিকদের সামনে কথা বলার সময় ইমরান খানের কারাবাস দীর্ঘায়িত করার জন্য নতুন মামলা দায়ের করার অভিযোগও করেন পিটিআই মুখপাত্র। ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 2 জন নিহত হয়েছেন। এদিকে হামলার সময় ওই সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল। ডব্লিউএইচওর প্রধান সে সময় প্লেনে ওঠার অপেক্ষায় ছিলেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এসব তথ্য জানিয়ে ডব্লিউএইচও প্রধান নিজেই এক পোস্টে বলেন, ইসরায়েলের হামলায় আমাদের উড়োজাহাজের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অন্তত 2 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন, তবে তাদের যাত্রায় বিলম্ব হয়েছে। হামলার বর্ণনা দিয়ে তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, এখানে আমাদের কাজ শেষ হয়েছে। আমরা বিমানবন্দর থেকে উড়োজাহাজে উঠতে যাচ্ছি, তখন সেখানে হামলার ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়ে সহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ইয়েমেনের রাজধানী সানা এখন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। ইসরায়েলে হামলা চালানোর একদিন পরই পাল্টা এই হামলা চালালো ইসরায়েলি বাহিনী।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।